নিঃশব্দ রাতের শেষ প্রহরে ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত গভীর হচ্ছে। কত মানুষ ঘুমিয়ে আছে এই রাতের সুবিধা নিয়ে, আর কিছু মানুষ আড়ালে নিভৃতে নিশাচর প্যাঁচার মতো চোখ খুলে রাখে। রাত 3টে বাজে। পূর্ণিমা জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। সামনে কিছু নেই, আছে শুধু দরজা। এই দরজা দিয়ে যেমন বাইরে বের হওয়া যায়, ঠিক এভাবেই যদি পূর্ণিমার হাহাকার ভরা জীবনে এমন একটি দরজা থাকতো যেখান দিয়ে পূর্ণিমা বেরিয়ে যাবে যাতনায় মোড়ানো কষ্ট, ক্লান্তি, ক্লেশ থেকে। পূর্ণিমা যখন নিজ মনে অজানা বিষয় ভাবছিল, তখনই দরজায় নক করলো মিনারা বেগম। পূর্ণিমার পাশে তাহমিনা ঘুমিয়ে আছে। সেদিন তারেক হাত তোলার পর পূর্ণিমা আর তারেকের ঘরে থাকে না। তারেকের বাবা জহির সাহেব না করেছেন তারেকের সাথে থাকতে। তারেক এখন বোধবুদ্ধি হারিয়ে জন্তু জানোয়ারে রূপান্তরিত হয়েছে। পূর্ণিমাকে যখন তখন অমানুষের মতো প্রহার করতে এক বিন্দু ভাববে না। মিনারা বেগম এক পলক তাহমিনার দিকে তাকিয়ে পূর্ণিমার হাত দুটো ধরে অনুনয়ের সহিত ইশারায় কথা বলতে লাগলো। মিনারা বেগম 5 মিনিট সময় নিয়ে প্রতিবারের মতো এবারেও খুব সূক্ষ্মভাবে ম্যানিপুলেট করলো। তারেকের জ্বর এসেছে, এখন তারেকের পাশে পূর্ণিমার থাকা আবশ্যক। আগেকার দিনে স্বামীরা স্ত্রীদের মারধর করতো, এখনের সময়েও এই প্রথা কিছুটা অব্যাহত রয়ে গেছে। স্বামীর সংসারে ধৈর্য ধারণ করতে পারলে উত্তম প্রতিদান রয়েছে। ব্লা কত কিছু বলে পূর্ণিমার নরম মনে অবান্তর কথা ঢুকিয়ে দিয়েছে। পূর্ণিমা অসন্তুষ্ট চিত্তে তারেকের ঘরে পা বাড়ালো। পূর্ণিমার পৃষ্ঠদেশে তাকিয়ে মিনারা বেগম হতাশার দীর্ঘশ্বাস ফেললেন। এই মহিলা সরল সোজা মেয়েটার মস্তিষ্ক নিয়ে খেলা করে। তারেক তার প্রথম এবং বড় সন্তান, তারেক আদরের সন্তান। পূর্ণিমার সাথে তারেকের একটা বরকতময় সংসারের লোভেই মিনারা বেগম দিনরাত পূর্ণিমার মগজ ওয়াশ করে। তিনি চান শেষ পর্যন্ত লক্ষ্মী মেয়ে পূর্ণিমা তারেকের ঘরণী হয়ে থাকুক। এই রিয়েল হীরা হারিয়ে ফেললে তারেকের পুরো জীবন এলোমেলো হয়ে যাবে। তিনি মা হয়ে চান না সন্তানের খারাপ কিছু নিজের চোখে দেখতে। তবে তারেক যে দিনকে দিন অমানুষের মতো আচরণ করছে, তার দায়ভার নিবে কে? তারেকের ভালো চাইতে গিয়ে সরল সোজা পূর্ণিমার উপর মাত্রাধিক জুলুম হচ্ছে। মিনারা বেগম নিজের ঘরে ফিরে দেখেন জহির পিছনে হাত মুঠো করে শক্ত চোখে তার ফেরার অপেক্ষায় আছে। মিনারা বেগম ভড়কে গেল। জহির সাহেব চিবিয়ে চিবিয়ে হুমকি স্বরূপ বললেন, তোমার কুলাঙ্গার ছেলে আর একবার মেয়েটাকে আঘাত করলে তোমার ছেলের সাথে তোমারও খারাপ কিছু হবে। তোমাকে এখন কিছু বলছি না, শুধু বলবো নিজের স্বার্থ অন্যের মেয়েকে ব্যবহার করা বন্ধ করো। মিনারা বেগম ভয়ে চুপসে বিছানায় শুয়ে পড়লেন। জহির সাহেব ঘর জুড়ে পায়চারি করছে আর চিন্তা করছে আগাম ভবিষ্যতের। পূর্ণিমার বাবা পলাশ মিয়া একমাত্র মেয়ের দুর্দশা জানতে পারলে চরম হতাশ হবে এবং বন্ধুত্বে বিরাট ফাটল ধরবে। ঘুম আসছে না চিন্তায়। পূর্ণিমা তারেকের শিয়রে রোবটের মতো দাঁড়িয়ে আছে। জ্বরাক্রান্ত তারেক ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ছে। পূর্ণিমার ইচ্ছে করছে না নির্দয় লোকটার পাশে শুতে। অত্যাচারী স্বামীর সেবা করতে শাশুড়ি ডেকে পাঠিয়েছে। স্বামী অসুস্থ হলে স্ত্রীর কর্তব্য স্বামীর খেদমত করা, তবে স্ত্রী যখন অসুস্থ থাকে তখন স্বামীর বেলায় এই নিয়ম কোথায় থাকে? পূর্ণিমা ভেজা ছোট গামছা দিয়ে কয়েকবার চেপে ধরলো তারেকের কপালে। বাধ্য হয়ে পূর্ণিমা এই সহমর্মিতা দেখাচ্ছে। জহির সাহেব পূর্ণিমার সাথে আলোচনা করেছে তারেককে লাস্ট ওয়ার্নিং দেওয়া হবে, যদি তারেক না শুধরে যায় তবে দুজনের বিচ্ছেদ হবে শীঘ্রই। পূর্ণিমার মায়া কাজ করে না এই সংসারের প্রতি এবং জালিম তারেকের প্রতি। পূর্ণিমার চোখে ঘুম এসেছে বিধায় দূরত্ব বজায় রেখে পাশে শুয়ে পড়ল। মিনিট খানেক পর তারেক গোঙাতে গোঙাতে চেপে আসলো পূর্ণিমার পাশে। পূর্ণিমা তখন ঘুমের কোলে ঢলে যাচ্ছে। তারেক আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল পূর্ণিমার নরম শরীর। পূর্ণিমা ছটফটিয়ে উঠল ছাড়া পাওয়ার জন্য, কিন্তু তারেক নিজের অজান্তেই কোমল বন্ধনে আবদ্ধ করেছে পূর্ণিমাকে। ধস্তাধস্তি করেও সফল না হয়ে পুরোপুরি ঘুমিয়ে গেছে বোবা মেয়েটা। চোখ দুটো বুঝিয়ে আসার আগেও সেটাই ছিল প্রচণ্ড বিতৃষ্ণা আর অবজ্ঞা। তারেকের জ্বর যেন পালিয়ে যাচ্ছে পূর্ণিমার সংস্পর্শে। বৈবাহিক দাম্পত্য জীবনে এই প্রথম তারেক এমন কাজ করেছে, অথচ পূর্ণিমার পক্ষ থেকে কোনো রেসপন্সই নেই। এভাবে কেটে গেল রাতের বাকি অংশ। সূর্য উদিত হয়েছে, একটি ঝকঝকে সকালের দেখা মিলেছে। নগরবাসী ব্যস্ত হয়ে পড়েছে জীবিকা নির্বাহ অর্জন করতে। এক ফালি নরম রশ্মি উকি দিল মেঝেতে। তারেকের ঘুম ছুটে গিয়েছে, মাথাটা হালকা ঝিমঝিম করছে। পাশ ফিরে তাকিয়ে দেখে নেমে এলো অপার স্নিগ্ধতার ঢল। যেন সদ্য কলিফোটা এক অনিন্দ সুন্দর পুষ্প ফুটে আছে তারেকের পাশে। বন্ধ চোখের পাতা কত সুন্দর দেখাচ্ছে, নাকটা যেন তুলি দিয়ে আঁকা। মোমে মাজা তুলতুলে গাল দুটো ঠিক যেন মসৃণ পাপড়ির মতো, আর অধর চোরা হালকা গোলাপি রঙা। ঠোঁটের পাশটাই এখনো ক্ষত হয়ে আছে। চোখের কার্নিশেও একই অবস্থা, গালে কোনো দাগ নেই। তারেকের হৃদয় জুড়ে অদ্ভুত ঢেউ খেলে গেল। এই সুন্দর মুখশ্রীতে কোনো আঘাত মানায় না। তারেকের বোধহয় খানিকটা অনুশোচনা বা অপরাধবোধ কাজ করছে, একদম ক্ষীণ, একদম স্বল্প আকারে। তবে মুগ্ধতার পরিমাণ অপরিসীম। তারেক অনেকক্ষণ একইভাবে একই ভঙ্গিতে তাকিয়ে রইল। শুধু
শুধু দু একবার পলক ফেলেছে এই যা। পূর্ণিমা বুকের সাথে দুই হাত গুটিয়ে রেখেছে, ছোট বাচ্চার মতো শরীরখানা গোটানো। তারেক এই প্রথমবারের মতো স্নিগ্ধ চাহনি নিক্ষেপ করেছে স্বীয় স্ত্রীর পানে। এই চাহনিতে কামুকতা নেই। মিলার কথা স্মরণে আসলেও ফোন হাতিয়ে দেখলো না মিলা কল করেছে কিনা, মিলা মেসেজ দিয়েছে কিনা। তারেক খসখসে হাতের তালু রাখলো পূর্ণিমার চিবুকে। কি মিষ্টি এক মেয়ে। তারেকের হুট করেই মনে পড়ে গেল সে কখনো পূর্ণিমার হাসি দেখেনি। পূর্ণিমা আজও অবধি তারেকের সামনে আসেনি। হাসবে কি করে? তারেক কখনো এমন কাজ করেছে যার ফলে পূর্ণিমা প্রাণ খোলা হাসি দিবে? তারেকের একাকী দৃষ্টিপাতের মাঝেই ধীরে ধীরে চোখ খুলল পূর্ণিমা। ইস, আজ ফজরের নামাজ পড়া হয়নি। রাতে দেরিতে ঘুমানোর ফলে সজাগ হতে পারিনি। চোখের সাদা অংশে লাল হয়ে আছে এখনো। তারেকের বুকের কোথাও কম্পন হলো একটুখানি। তারেক যেন অন্য জগতে চলে গেছে। আর একটু গাঢ় অনুশোচনা করলেই তারেক আলোর সন্ধান আঁকড়ে ধরতে পারত। তারেক তা করেনি। মিলার ফোন রিসিভ করতে উঠে বসেছে। মুগ্ধতা এবং একটু অনুশোচনার দুনিয়া থেকে ছিটকে বেরিয়ে এসেছে। পরকীয়ায় লিপ্ত হওয়া পুরুষরা হয়তো এভাবেই অনাচার করে প্রতিনিয়ত। পূর্ণিমা গটগট পায়ে এই রুম পরিত্যাগ করে চলে গেল। কানে ফোন চেপে তারেক তাকিয়ে রইল সেই দিকে। আজকের সকাল তারেক কখনো ভুলতে পারবে না। পূর্ণিমা এই বাড়িতে থাকুক না থাকুক তারেক কখনোই বের হতে পারবে না এই সকাল থেকে। নিজের অজান্তেই তারেক ফেসে গেল মুগ্ধতার জালে। তারেক তখন ছটফট করবে যখন পূর্ণিমা বহু দূরে ধরা ছোঁয়ার বাইরে থাকবে। 15 দিন পেরিয়ে গেছে। জহির সাহেব মাথায় হাত দিয়ে বসে আছেন। সুখবরে খুশি না হয়ে উল্টে দুটানায় ভুগছেন। তারেক ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে। সাদা রঙের অ্যাপ্রন এখনো গায়ে জড়িয়ে। নিজের ঘরে যাওয়ার আগে দেখে গেল বাবার চিন্তাগ্রস্ত মুখ। জহির সাহেব কি নিয়ে চিন্তায় থাকে তারেকের তা অজানা নয়। তারেক সেদিকে মাথা না ঘামিয়ে চলে গেল নিজের ঘরে। সবেমাত্র ড্রেস পাল্টেছে তখনই তাহমিনা ঘোষণা করলো বজ্র খবর, তারেক বাবা হবে। এটা মোটেও তারেকের জন্য সুখবর সংবাদ নয়, বরং বজ্রপাতের মতোই ভীতিকর এক সংবাদ। এমনি আজ মিলার সাথে কথা কাটাকাটি হয়েছে। তার উপর যদি মিলা জানতে পারে পূর্ণিমার গর্ভে তারেকের অস্তিত্ব বেড়ে উঠছে, তবে শুরু হওয়ার আগেই সব শেষ। তারেক হন্তদন্ত হয়ে ছুটল তাহমিনার ঘরে। পূর্ণিমা ফ্যাকাশে মুখে বসে আছে, অনাগত সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের ভাবনায় মত্ত। দুম করে তারেক সামনে উপস্থিত হলো। খাতায় লিখলো এই বাচ্চাটা অ্যাবর্ষণ করে ফেলতে। পূর্ণিমা বিস্ফোরিত হলো, স্তম্ভিত নয়নে তাকিয়ে রইল। কথা বলতে পারলে কত কথাই না বলতে পারত। পূর্ণিমা অগ্রাহ্য করলো জঘন্য প্রস্তাব। মুখের উপর অস্বীকার করলো কোনো অ্যাবর্ষণ করবে না। তারেকের অসুর সত্তা জেগে উঠেছে টক বগিয়ে। রাগে দপদপ করতে লাগলো বেমানান ক্রোধে। পূর্ণিমার খারাপ লাগছে তাই ওয়াশরুমে গিয়েছে কুলি করতে। পেছন থেকে তারেক পূর্ণিমার মাথা ডুবিয়ে দিল পানি ভর্তি বালতির ভেতর। মাথাটা পানিতে চুবিয়ে রাখলো কতক্ষণ। পূর্ণিমা দুই হাত দিয়ে আপ্রাণ চেষ্টা করছে শ্বাস নিতে। বালতির দুই পাশে দুর্বল হাত রেখে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে মাথাটা বের করতে। তারেক ধপ করে পানি থেকে চুলের মুঠি ধরে ভেজা মাথা তুলে মুখ নামিয়ে হিসিয়ে বলল, অ্যাবর্ষণ করবি না? পূর্ণিমা জান ফিরে পেয়ে বড় বড় ঊর্ধ্বশ্বাস নিচ্ছে জানোয়ার। তারেক আবারও মাথাটা বালতির মধ্যে চুবিয়ে ধরল। অবলা মেয়েটা এই ধকল সইতে পারল না। ছোটাছুটি দুই হাত পরাজিত ভঙ্গিতে ফেলে দিল। শরীর নড়াচড়া বন্ধ করে দিয়েছে। তারেকের হুঁশ ফিরেছে তৎক্ষণাৎ। পানি থেকে মাথা উঠিয়ে দেখে সাদা মুখ নীলবর্ণ হয়ে গেছে। পিঁপড়ার গতিতে কেমন শ্বাস চলছে। তারেক ঘাবড়ে গেছে। মরে গেল না তো আবার? তাহমিনা ঘরে এসেছে পূর্ণিমার কাছে জানতে। আর ভাই কি রিয়াক্ট করেছে অযাচিত অনাকাঙ্ক্ষিত বিভীষিকাময় দৃশ্য দেখেই গগনবিদারী চিৎকার দিল তাহমিনা। ব্যাস পুরো পরিবার একত্রে হাজির। সময় পিছিয়ে গেল 1 ঘন্টা পরে। জহির সাহেব অচেতন হয়ে পড়ে আছেন বিছানায়। মিনারা বেগমের মাথায় পানি ঢালছে ছোট ছেলের বউ। তৌসিফ আর তাহমিনা দ্রুত পূর্ণিমাকে হসপিটালাইজড করেছে। তারেক ঘর থেকে বেরিয়ে গেছে। পূর্ণিমা মরতে মরতে বেঁচে গেছে। নিথর সাজে পড়ে আছে বোবা বধির অতিশয় সুন্দরী পূর্ণিমা। যার বাচ্চা পেটে বহন করছে সেই মানুষরূপী অমানুষটা জেদের বসে মেরে ফেলছিল 2টি প্রাণ। একটি বাচ্চার জন্য কত মানুষ হাহাকার করে, আর এই অপদার্থ নিজ কুকর্ম ঢাকতে মায়ের পেটে থাকা অবস্থিত ভ্রূণ মারতে মরিয়া হয়ে উঠেছে, যে কিনা তারই সন্তান। আজকের নৃশংস ঘটনায় একটি পরিবার বাকরুদ্ধ হয়ে জবান বন্ধ। এর থেকেই পরিলক্ষিত হয় মানুষ যেই প্রফেশনেই থাকুক না কেন ভেতরকার দৈত্যটা বেরিয়ে আসে যখন তখন। তারেক একটা সার্জারি সম্পন্ন করে বাড়ি ফিরেই হত্যাকাণ্ড চালিয়েছে। মারতে সফল হলে তো একটা হত্যা অবশ্যই হয়ে যেত। তারেক চিকিৎসা করে রোগীর কাছে চিকিৎসক হলেও ঘরে একজন নরপশু। বাইরে এক রূপ, ঘরে আরেক রূপ। এক রমণীকে পেতে আরেক রমণীর দম বন্ধ করতে চেয়েছে। বউয়ের ইচ্ছের বিরুদ্ধে সান্নিধ্য পেতে পারে, আবার বাচ্চা কনসিভ বলে মাথা নষ্ট হয়ে যায়। এই ভয়াবহ দুর্বিষহ নির্যাতনের পর পূর্ণিমা
ঘুরে দাঁড়াবে নিজ পরিচয়ে, আর তারেকের রঙিন চশমা খসে পড়বে চক্ষু থেকে। পূর্ণিমার বাবা পলাশ মিয়া পূর্ণিমাকে বুকে নিয়ে বসে আছে। বাবা মেয়ের এই আলিঙ্গন চোখ জুড়িয়ে যাওয়ার মতো। পলাশ মিয়া কথা বলতে পারে না, সেও সহজ সরল বোবা মানুষ। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে বাল্যকালের বন্ধু জহির সাহেবের দিকে। তারেকের সাথে বিয়ের সময় জহির সাহেব এবং মিনারা বেগম আশ্বস্ত করেছে পূর্ণিমা নিজের মেয়ের মতোই থাকবে শ্বশুর বাড়িতে। শ্বশুর শাশুড়ি এবং বাকি সদস্যরা ভালো হলে কি হবে, যাকে নিয়ে জীবন পাড়ি দিবে সেটাই তো ব্যতিক্রম। পূর্ণিমা বাবাকে বুঝিয়েছে অন্য কিছু। তারেকের মারধর সবকিছু গোপন রেখে শুধু এতটুকু বলেছে তারেক লজ্জা পায় জনসম্মুখে বাক প্রতিবন্ধী পূর্ণিমাকে স্ত্রীর পরিচয় দিতে। এতটুকু কথাই পলাশ মিয়া বুঝে গেছে তার আদরের মেয়ে স্বামীর কাছে কোনো সম্মান পায়নি। পাকাপোক্ত সম্মান পেলে বাচ্চা গর্ভধারণ হওয়ার পর কেন বিচ্ছেদের পথ ধরতে হবে? বোবা বাবা ঘুণাক্ষরেও টের পেল না তার কন্যা লুকিয়ে গেছে অমানসিক নির্যাতন এবং শ্বাসরুদ্ধকর ঘটনা। বাবা যে কষ্ট পাবে, নীরবে গুমড়ে কাঁদবে এবং জহির সেই মাত্রাধিক লজ্জায় হাঁসফাঁস করবে। পানির বালতিতে মাথা চুবিয়ে রাখার কাহিনী ঘটিয়ে তারেক 2 দিন বাড়ি ফেরেনি। পূর্ণিমাকে 3 দিন পর হসপিটাল থেকে আনা হয়েছে। মিনারা বেগম ছেলের পক্ষ হয়ে একটি শব্দ আর ব্যয় করে না। যে যার জীবন নিজের হাতে ধ্বংস করবে, মা হয়ে অনেক সাফাই গিয়েছে, এখন আর সম্ভব নয়। স্বামী জহির এবং ছোট ছেলে তৌসিফও চটে আছে তার উপর। পূর্ণিমা বাবার বুকে বিড়াল ছানার মতো মিশে আছে। এটা একটা নিখাত আশ্রয়ের বুক। পলাশ মিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে ইশারায় কথা বলে বোঝালো, একটুও চিন্তা করবি না বাবা, যতদিন বেঁচে আছি ততদিন আমরা বাবা মেয়ে মিলে ভিটে মাটিতে সুখে থাকবো। তোকে আর কোথাও বিয়ে দিব না। কেউ বোবা বাবার বোবা সন্তান বলে অবহেলা করবে না। এখন থেকে সবসময় আমার সাথেই থাকবি। সমাজ যা বলে বলুক সেদিকে কান দিবি না। আমার নাতি নাতনিকে জান দিয়ে হলেও আগলে রাখবো। আল্লাহ কি আমাদের ফেলে দিবে? ফেলে দিবে না। তোর কপালে হয়তো এই তকমা ছিল তাই লেগেছে, তবে নিশ্চিন্তে থাক বাবা, তোর জন্য সবসময় লড়ে যাব। তুই ছাড়া আর কে আছে আমার এই দুনিয়ায়? মাছ ধরে আনবো, তুই কাঁচা মরিচ আর ধনেপাতা দিয়ে রান্না করবি, আর আমি পেট ভরে খাবো। হাত আর মাথা নাড়িয়ে নাড়িয়ে মেয়েকে কথাগুলো বুঝিয়ে অমায়িক হাসি দিল পূর্ণিমার বাবা। পূর্ণিমার নেত্র পল্লব থেকে খসে পড়ল নোনতা জলের ধারা। এমন একটা বাবা থাকলে হাজার কষ্ট ও গলধ গরণ করা যায়। নরপশুর ছায়া থেকে মুক্ত হয়ে পিতৃর ছায়ায় আচ্ছাদিত হবে। জহির সাহেব টলটলে চোখে বন্ধু আর পূর্ণিমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। অপদার্থ লাফাঙ্গার ছেলের জন্য নিষ্পাপ মেয়ের জীবনে দাগ লেগেছে। বাবা হয়ে ছেলেকে সঠিক রাস্তায় আনতে পারলো না। বুকটা খুব চলছে। তৌসিফ আর তাহমিনা তারা ছলো ছলো চোখে নিচের দিকে তাকিয়ে রয়েছে, নিচের দিকে নামিয়ে রেখেছে। পূর্ণিমা আজ বাবার সাথে নিজের গ্রামে চলে যাবে। জহির সাহেব বলেছিলেন তারেককে ঘর থেকে বের করে দিবে। পূর্ণিমা যেন বাবু ডেলিভারি হওয়া পর্যন্ত এই বাড়িতে থাকে, কিন্তু পূর্ণিমা রাজি হয়নি। জহির সাহেব কিছু টাকা হাতে দিয়েছেন অনেক অনুরোধ করে। এই অবাঞ্ছিত সম্পর্কে রেস ছাড়াও তো বন্ধুর মেয়ে হয়। পূর্ণিমাকে তো মেয়ের চোখে এই যাবৎ দেখে এসেছে। জহির সাহেব পূর্ণিমার গর্ভের বাচ্চার জন্য কিছু সম্পত্তি লিখে দেওয়ার চিন্তা করেছেন, আর তারেককে সব কিছু থেকে বঞ্চিত করবেন। তারেকের ভাগের টুকু তারেকের সন্তান পাবে, সাথে দাদা হিসেবে অতিরিক্ত কিছু দিবেন। পূর্ণিমা চলে যাওয়ার 1 ঘন্টা পর তারেক বাসায় ফিরেছে। বাড়ির পরিবেশ থমথমে। তৌসিফ শক্ত মুখে সোফায় বসে আছে। তাহমিনা ঘৃণিত দৃষ্টি আরোপ করেছে বড় ভাইয়ের দিকে। পূর্ণিমার বিদায়ের সময় মিনারা বেগম পূর্ণিমার সামনে আসেনি। পূর্ণিমা আর ঘরে গিয়ে জড়িয়ে ধরে বিদায় নিয়েছে। পূর্ণিমা তার ঘরে গিয়ে জড়িয়ে ধরে বিদায় নিয়েছে। এই বাড়িতে পূর্ণিমার আর পদধূলি পড়বে না। সেই থেকে মিনারা আর রুম থেকে বের হয়নি। তারেক জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে কিছু বলতে নিলে আচমকা মিনারা বেগম পায়ের স্যান্ডেল খুলে এলোপাথারি মারতে শুরু করলো। তারেক কিছু বুঝে ওঠার আগেই তার মা ইচ্ছে মতো মেরে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে বলতে লাগলো, তুই আমার সামনে থেকে চলে যা। তোর মতো সন্তান না থাকাই ভালো। তুই কিসের ডাক্তার? তুই তো এক পিশাচ। নিজের সন্তানকে পেটেই মেরে ফেলতে চেয়েছিস, পানিতে চুবিয়ে প্রাণনাশ করতে চেয়েছিস, বোবা মেয়েটাকে শারীরিক মানসিক কষ্টে পুড়িয়ে মেরেছিস। তোর মতো ডাক্তার থেকে সেবা না নিয়ে শুটকি হয়ে যাবে, তারপরও রোগী তোর কাছে আসবে না। যদি মানুষজন তোর কুকর্ম জেনে থাকে, শাক দিয়ে মাছটিকে বহু কাহিনী করে পূর্ণিমাকে এই বাড়িতে রেখেছি। তুই আমার কথার মূল্যটাও রাখিসনি। তুই সারা জীবন সন্তানের মুখ না দেখে থাকবি। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। তারেক নিষ্প্রভ চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। তার কখনো কঠোর ভঙ্গি এবং কঠোর
কঠোর কথা মুখ দিয়ে বের করে না। তারেকের বেলায় তো নয়। তৌসিফ লোহিত গলায় থ্রেড দিয়ে বলল, তোমার গার্লফ্রেন্ডকে যদি তোমার গুণগান বলে দেই তবে কি হবে ভেবে দেখেছো? জহির সাহেব ছোট ছেলেকে থামিয়ে বড় ছেলের সামনে দাঁড়ালেন। স্বাভাবিক স্বরেই বললেন, তুই যা গোপন করতে চেয়েছিস তা একদিন প্রকাশ পাবে। তুই কুলকিনারা হারিয়ে দিশেহারা বেশে আমার বাড়িতে সেদিন আসবি যেদিন নিঃস্ব হয়ে যাবি। অভিশাপ গলা উঁচিয়ে দিতে হয় না, অভিশাপ এমনিই লেগে যায়। তুই তোর মায়ের আর পূর্ণিমার অভিশাপ নিয়েছিস। বাবা হয়ে বলছি, তুই নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিস। আমরা চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ। যার যার পাপ সে শেষে বহন করবে। তোর কথিত প্রেমিকা মিলার খোঁজ খবর নিয়েছি। ধনী বাবা মায়ের একমাত্র মেয়ে। পূর্ণিমার চেয়ে সুন্দরের দিক দিয়ে একটু পিছিয়ে গেলেও বাকি সব দিকেই উপরের লেভেলের। তার কনফিডেন্সও মারাত্মক। বেচারি চালাক হয়েও তোর কাছে বোকা হয়ে বসে আছে। তুই মিলাকে বিয়ে করতে পারবি না, আমি বাগড়া দিলে, এটা নিশ্চয়ই তোর জানা আছে। তারেক চুপচাপ দাঁড়িয়ে কথা শুনছে। জহির সাহেব যা বলছেন পুঙ্খানুপুঙ্খ ঠিক। তারেকের ভাবনার মাঝেই জহির সাহেব পুনরায় বললেন, এই বংশের প্রথম সন্তান জন্ম হওয়ার পর তুই মিলাকে বিয়ে করবি। পূর্ণিমা এক সন্তানের মা হয়ে তোর মুখের উপর থুতু ছুঁড়ে দিবে। বাবু হওয়ার 1 মাস পর পূর্ণিমা নিজে তোকে ডিভোর্স দিবে। এর আগে তুই মিলাকে বিয়ে করতে পারবি না। আর পূর্ণিমার সন্তানকেও তুই কোনোদিন নিজের সন্তান বলে দাবি করতে পারবি না। আমরা আমাদের বংশধর দেখে আসবো, কিন্তু তুই তোর ঔরসজাত সন্তানের খবর নিতে পারবি না। এখন হয়তো সন্তানের মূল্য বুঝতে পারছিস না, কিন্তু ভবিষ্যতে সন্তানের জন্য মন পুড়বে, দেখে নিস। তুই এখন বাড়ি থেকে চলে যা। 9 মাস পর মিলাকে বিয়ে করবি। যদি এর আগে বিয়ে করে নিস তবে আমিও তোর কেলেঙ্কারির কথা ফাঁস করে দিব। তোর হসপিটালের জবও খেয়ে নিব। এমন ব্যবস্থা করব কোথাও জব খুঁজে পাবি না। মিলাকে যখন বিয়ে করবি তখন মিলার পরিবারের সাথে কথা বলবো। এখন সামনে থেকে চলে যা। তোর মতো নাদানির সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকার বিন্দুমাত্র রুচি কারো নেই। তারেক ভরকে গেল। এই পেশা ছাড়া আর কোনো কাজ জানা নেই। কত পরিশ্রম করে ডাক্তার হয়েছে, এখন কেরিয়ার শুরু করার আগেই যদি সব শেষ হয়ে যায় তবে হাই হাই করার সুযোগও পাবে না। তারেক বের হতে হতে নিজের মনে ভাবছি একটি শব্দ, ঔরসজাত সন্তান। রাত গভীর হয়েছে। চন্দ্রের আলো ধরণীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। নীলাভ আলোকরশ্মি মায়াবী রূপ ধারণ করেছে। পূর্ণিমা জায়নামাজ বিছিয়ে হাত পেতে ধরল সামনে। বোবা নিঃশব্দ আর্তনাদ ঢেলে দিলে ডুকরে। ভেতরে জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে। নামটা পূর্ণিমা, অথচ জীবন বৃত্তান্ত বিষাদে ভরা। আগুন সুন্দরী হয়েও বোবা কালা বলে তুচ্ছতা ছিল অনেক পেয়েছে। স্কুল থেকে শুরু করে কলেজেও কোনো ভালো ফ্রেন্ড নেই। সবাই তার মোহনীয় রূপের প্রশংসায় মুগ্ধ হয়, কিন্তু শেষে গিয়ে আটকে যায় কথা বলতে না পারার অপারগতায়। জলপ্রপাতের ন্যায় জল পড়ছে কপাল বেয়ে। নাকটা টকটকে লাল হয়ে গেছে। স্রষ্টার দরবারে ইচ্ছে মতো কেঁদে অনবরত বলতে লাগলো, হে ক্ষমতাধর মহামান্বিত প্রভু, হে ন্যায় বিচারক, সমস্ত পৃথিবীর মালিক, সব রাজার রাজা, প্রকৃত দাতা, অসীম ক্ষমতাধর পরাক্রমশালী স্রষ্টা, আরশ বহনকারী ফেরেশতাদের মালিক, পৃথিবীকে সৃজন করে আবার ধ্বংসদাতা, পুনরুত্থানের মালিক, জীবন মৃত্যু এবং ভাগ্য বিধাতা, অন্তরের গোপন বিষয়বস্তুর জ্ঞানী। ঘুটঘুটে অন্ধকারে কালো প্রস্তরখণ্ডের ভেতর ক্ষুদ্র পিপিলিকার পায়ের শব্দ এবং হাঁটার দ্রুততার হিসাবও তোমার অজানা নয়। মহাজ্ঞানী তুমি। তোমার চেয়ে জ্ঞানী মহাবিশ্বে এবং সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত কেউ নেই। ঘুম তোমাকে স্পর্শ করে না, ক্লান্তি তোমার সত্তার সাথে যায় না। সকল ক্ষমতার উৎস তুমি। সকল পাপীদের বধ করবে তুমি। তোমার বিচার সভা হবে সবচেয়ে কঠোর আর ইনসাফের সাথে। হে আমার প্রাণের মালিক, আমাকে বোবা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছো, এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমার উদরে যেই প্রাণের সঞ্চার করেছো তার জন্য ভিক্ষা চাইছি। অধমের চেয়েও অধম হয়ে তোমার কদমে লুটিয়ে পড়েছি। আমার সন্তান যেন কোনো ক্ষত নিয়ে জন্ম না হয়। আমার সন্তান যেন কানে শুনতে পায়। আমার সন্তান যেন কানে শুনতে পায়, কথা বলতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, দেখতে পায় এবং পরিপূর্ণ সুস্থ সবল হয়। বোবার ঘরে বোবা বলে কেউ যেন না বলতে পারে। আমার সন্তান যেন হাতের ইশারায় কথা বলতে না হয়, কথা বোঝার জন্য অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে না হয়। হে দয়াময় প্রভু, তুমি ভাগ্য নির্ধারণ করেছো এবং ভাগ্য পরিবর্তন করো। ভাগ্যের গুটি তোমার হাতে। তুমি গুটি নাড়ালে কারো শক্তি নেই তা প্রতিরোধ করার। আমরা সবাই তোমার হুকুমের দাস, আর তুমি হলে আদেশদাতা। তোমাকে আদেশ দিতে পারি না, তবে ফকিরের মতো চাইতে পারি। এই দুনিয়ায় প্রভাবশালী বাদশারাও তোমার কাছে ফকির, মিসকিন। আমার সন্তানকে কথা বলার শক্তি দিয়ে দুনিয়ায় পাঠাবে। সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক এবং সচল মস্তিষ্কের অধিকারী করে পাঠাবে তাকে। এমন চেহারা দান করবে যেন দেখলেই মায়া ঝরে পড়ে। এমন চরিত্র দান করবে যেন ছোট বড় সবাই বিমোহিত হয়। এমন প্রজ্ঞা দান করবে যেন সকলে অবাক হয়। এমন নিষ্ঠাবান সচেতন ব্যক্তিত্ব দান করবে যেন তার সাথে বলতে নিলেও হিসাব করতে হয়। আমার চাওয়া তুমি কবুল করো আল্লাহ। আমি নিরাশ হইনি এবং হবও না। যারা হতাশ হয় তাদেরকে তুমি পছন্দ করো না। আমি হতাশ হইনি আর চাতক পাখির মতো চেয়ে আছি তোমার রহমতের। আমার আষ্টে পৃষ্ঠে রহমত নিয়ে পরিপূর্ণ করে দাও। আমাকে শান্তি দাও। আমি কথা বলতে পারি না, তোমার দরবারে উচ্চারণ করতে হয় না। তুমি না বলা কথাও
বুঝে যাও, তোমার চেয়ে আমার আর কে ভালো করে চেনে। পূর্ণিমা মোনাজাত শেষে জায়নামাজ গুটিয়ে দরজা খুলে বাইরে বের হলো। শুনশান নীরবতা সব জায়গায়। পলাশ মিয়া ঘুমিয়ে আছে ভেতরের ঘরে। পূর্ণিমাদের বাড়িটা টিনের, নিচে ফ্লোর আর চারপাশে টিনের বেড়া এবং টিনের চাল। ভেতরে 3টে রুম আর সামনে বড় বড় 2টা টব বারান্দা। বিভিন্ন ফল ফলাদির গাছ রয়েছে। বারান্দার উপরে কবুতরের খাঁচা। কবুতরগুলো কেমন অদ্ভুত শব্দ করছে। চালের সাথে একটা বড় বড়ই গাছ আর তার পাশেই পেয়ারা গাছ, আম গাছ, কাঁঠাল গাছও আছে। পেয়ারা গাছটা পূর্ণিমার বেশ পছন্দের। আম গাছের ডালে মোটা রশি দিয়ে দোলনা বানানো আছে। পূর্ণিমা এই দোলনায় বসে দোল খায়। পলাশ মিয়া মাঝে মাঝে মেয়েকে দোলনায় বসিয়ে দোল দিত। পূর্ণিমা হাসছে আগের কথা ভেবে। বাবা গরিব হলেও আদরের শেষ নেই। বাবার চোখের মণি পূর্ণিমা। আকাশ পানে মাথা উঠিয়ে জলজল করা শত শত নক্ষত্র রাজির দিকে চোখ রেখে পূর্ণিমা মৃদু হেসে পেটে হাত রাখলো। উষ্ণ অনুভূতির জোয়ারে ভাসছে মেয়েটা। হুট করে আবেগপ্রবণ হয়ে পড়েছে আবারও। বাচ্চাটা বাবা ডাকবে কাকে? বাবার স্নেহ পাবে কোথায়? বাবার কোল পাবে কোথায়? পূর্ণিমা নিজেকে নিজে শাসায়। নানা আর মায়ের ছায়াতলে বড় হবে তার ভূমিষ্ঠ সন্তান।